তো কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতা, এটা আমরা একটু ভালোভাবে বুঝি জিনিসটা একটু শান্ত মাথায়। আমাদের পর্যায় সারণীর শুরু থেকে আছে, সবাই একটু ভাবে ভাবে উত্তর দিবে। হাইড্রোজেন না, তার নিচে কি আছে? লিথিয়াম আছে। তার নিচে কি আছে? সোডিয়াম আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপরে কি? বেরিলিয়াম। তারপরে কে? বোরন। তারপরে কার্বন। তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, আর লাস্টে কে আছে? ফ্লোরিন। আবার সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। ক্লোরিনের নিচে কে আছে? ব্রোমিন। তার নিচে কে আছে? আয়োডিন। অ্যাস্টাটিন, টেনোসিন এসব লাগবে না। তো এখন এই কয়টার জারণ মান, তড়িৎ ঋণাত্মকতার মান জানলে সহজেই ডিফাইন করা যায়। কারণ আমরা ওই যে ইয়েতে পড়ছিলাম, 9-10 মনে হয় কোনো একটা সময় আমরা পড়ছিলাম যে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, ওই যে প্রতিস্থাপন বিক্রিয়াতে এটা কাজে লাগে বেশি। তড়িৎ ঋণাত্মকতার যার মান বেশি, সে কম ঋণাত্মকতার মান যুক্তকে রিপ্লেস করে ওখানে জায়গা দখল করে। তো এরকমই জিনিসটা আসলে। তো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সহজে মনে রাখা যাবে, দেখো 2.1। হাইড্রোজেন 2.1। আচ্ছা, ঠিক আছে। লিথিয়াম হচ্ছে 1.01, হ্যাঁ, আর সোডিয়াম হচ্ছে 0.91, কম, 0.1 কম, ঠিক আছে। এখন আমি এই লিথিয়ামের সাথে যদি 0.5 যোগ করি, তাহলে বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা পাই, অর্থাৎ 1.5 পাই। তারপরে আরও 0.5 যোগ করলে 2.0 বোরনের, আরও 2.5 কার্বনের, নাইট্রোজেন 3.0, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4.0। তাহলে আমি কি করতেছি? যে 0.5 করে যোগ করতেছি। একটু পরে লিখে দেবো ভালোভাবে। এখানে আমি যদি 0.3 যোগ করি, 1.2 পাই ম্যাগনেসিয়াম, 1.5 পাই অ্যালুমিনিয়াম, 1.8 পাই সিলিকন, আরও 0.3 যোগ করলে 2.1 পাই ফসফরাস। সালফারটা মুখস্থ, এটা 2.5 আসবে। দেখো, ফ্লোরিনের থেকে 0.1 কম হচ্ছে ক্লোরিন, 3.0। ব্রোমিন হচ্ছে 2.8, আয়োডিন হচ্ছে 2.5। ওকে, তো এখন বেশ কিছু বৈশিষ্ট্য আছে এখানে যেটাকে মনে রাখতে হবে। প্রথমটা যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। তার কম কে আছে? অক্সিজেন। তাহলে ফ্লোরিনের পরে কে আছে? অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার দিক থেকে, রাইট? আচ্ছা, এখন আমরা কি কি যোগ বিয়োগ করছি সেটা একটু বলে দিই। তড়িৎ ঋণাত্মকতাটা এভাবে মনে রাখা যায়, সমস্যা নাই। তো এইখানে আমি কি করছি? 0.5 যোগ, তাই না? সোডিয়ামে কি করছি? 0.3 যোগ। হাইড্রোজেন হচ্ছে 2.1, এটা তো ফিক্সড, এটা তো এটার থেকেই তো ডিফাইন হবে। দেখো তো, এখন একটা সাধারণ ধর্ম দেখাই। আমরা কি জানি যে পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যদি আমি যাই, তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় না। আর ধাতব ধর্ম বাড়া মানে কি? তড়িৎ ঋণাত্মক হবে না জিনিসটা, ধনাত্মকতার মান বাড়বে, তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কোথায়? উপর থেকে নিচের দিকে গেলে, মানে ইলেকট্রন ইলেকট্রোনেগেটিভিটি যেটা ইএন, সেটা কম।
উপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম না, মানে তড়িৎ ঋণাত্মকতা কম। আবার যদি বাম থেকে ডানে যাই তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে থাকে, তাই না? দেখো তো 1.0, তারপর 1.5, 2, 2.5, 3.0, 3.5, 4.0 বাড়তেছে তড়িৎ ঋণাত্মকতা। 4.0, 3.0, 2.8, 2.58 ইলেকট্রন নেগেটিভিটি কমতেছে। এটা এখন আমরা কি পড়ছিলাম একটু আগে, যে ক্লোরিনের জারণ মান কি হয়, +1, -1, 0, +3, +5, +7। তাহলে ওই হিসাবে হ্যালাইড যারা আছে হ্যালোজেন গ্রুপের, এই ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটাটিন, টেনোসিন, এগুলো সবগুলারই কি হওয়ার কথা, সেম ধর্ম প্রদর্শন করার কথা, অর্থাৎ জারণ মান এইগুলোই থাকার কথা, কারণ একই জায়গায় আছে, তাই না? কিন্তু আদতেও তা হয় না। ফ্লোরিনের ক্ষেত্রে শুধুমাত্র হয় না। কেন হয় না? কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ। তো সর্বোচ্চ যেহেতু তড়িৎ ঋণাত্মক, এ শুধুমাত্র ঋণাত্মক যৌগ গঠন করবে, ধনাত্মক যৌগ গঠন করিবে নহে। ওকে, ঠিক আছে। তো তড়িৎ ঋণাত্মকতা শুধুমাত্র প্লাস মাইনাস হয়, এটার কোনো একক নাই। ওকে, আচ্ছা। তো আমরা একটা যৌগ গঠন করব। দেখো, কেন্দ্রীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হয়। আমরা তড়িৎ ঋণাত্মকতা যদি কোনো একটা যৌগের সমান হয়, যার আকার বড়, তাকে আমি তড়িৎ ঋণাত্মক বলি, যেমন PH3। তো PH3-তে ফসফরাস এবং হাইড্রোজেন, দেখে আসি তো একটু। ফসফরাস কত, 2.1, হাইড্রোজেন কত, 2.1, সমান হয়ে গেল না? তো সমান হলে যেটা বড় আকার বিবেচনা করব তখন। তড়িৎ ঋণাত্মকতা আকার বিবেচনা যদি করা হয়, তাহলে যেটার আকার বড় সেটা কেন্দ্রীয়। তাহলে এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস। তো এইভাবে করে আমরা তড়িৎ ঋণাত্মকতাকে কাজে লাগায়ে আমি কি করতে পারি, বিভিন্ন যৌগের গঠন ঠিকভাবে, কোনটা আগে থাকবে, কোনটা মিডিলে থাকবে, কোনটা পরে থাকবে, এই সিকোয়েন্সটাকে সুন্দর মতন আমি এখানে ক্রিয়েট করতে পারি। কোন থিওরিমকে কাজে লাগায়? তড়িৎ ঋণাত্মকতাকে। ওকে, যাই হোক, এবার আমরা রাসায়নিক বন্ধন শিখব। রাসায়নিক বন্ধন আমরা দুইটা শিখছি না, ওই দুইটাই হবে, যে কি ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন মিলে কি গঠিত হয়? আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন। আর মানে ধাতু আর অধাতু মিলে আর কি, ধনাত্মক হচ্ছে ধাতু আর ঋণাত্মক হচ্ছে অধাতু। ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন লিখলে বিচ্ছিরি লাগবে দেখতে। আর অধাতু মিলে কি গঠন করবে? সমযোজী যৌগ। সুন্দর, বোঝা গেছে ঠিকঠাকভাবে? ওকে, এখন একটা জিনিস একটু শিখাই। সেটা হচ্ছে আমাদের যে এক্সাইটেড ফেজ আর এমনি ফেজ আছে, যার জন্য কিন্তু অনেক ডিফারেন্সেস ক্রিয়েট হয়। যেমন আমি কার্বন 6 আর কার্বন 6-এর এক্সাইটেড ভার্সনের ইলেকট্রন বিন্যাস কিন্তু সিমিলার হবে না। এটা এক্সাইটেড না, এটা মিসাই দাগ পড়ে গেছে। তো কার্বন 6 আর কার্বন 6-এর এক্সাইটেড ভার্সনের কিন্তু সিকোয়েন্স একই হবে না। কার্বন 6-এর ক্ষেত্রে কি হবে? কার্বন 6 এক্সাইটেড করলে এটা অযুগ্ম ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, আর এটার অযুগ্ম ইলেকট্রন থাকে 4টা। তো এক্ষেত্রে যোজনই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তার দ্বারা যে গঠিত যৌগ হবে, দুইটা যৌগও ভিন্ন হবে। তার মানে কার্বন 6-এর এক্সাইটেড ভার্সন আর কার্বন 6 এমনি যে ভার্সনটা, এই দুইটার যৌগ ভিন্ন হচ্ছে, বন্ধন গঠনও ভিন্ন হয়ে যাবে। আমরা এই জিনিসটা এখন একটু শিখব। সেটা হচ্ছে যে
স্বাভাবিক অবস্থায় আর উত্তেজিত অবস্থায় কার্বনের কি কি অবস্থা হয় আমরা এমনি একটু আগে লিখে ফেলি যে এমনি আমি কার্বন 6কে নিলে এটা কীরকম হয় 1s2 2s2 2p x1 2p y1 2p z0 আর কার্বনকে আমি এক্সাইটেড করলে সেটা হয় এরকম 1s2 2s1 2s1 2p x1 2p y1 2p z1 রাইট এরকমই তো হয় তাই না তো দেখো তো স্বাভাবিক অবস্থায় যখন আসে এর যোজনী কত হচ্ছে 2 না তো এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা এটা হচ্ছে আমি যৌগ দিয়ে বোঝাইছি স্বাভাবিক আর এটা হচ্ছে উত্তেজিত অস্বাভাবিক লেখা যাবে না উত্তেজিত অবস্থা তো কার্বন মনোঅক্সাইডের যোজনী কত হচ্ছে কার্বনেরও 2 অক্সিজেনেরও 2 তাহলে যোজনী হচ্ছে কত 2 আর কার্বন ডাই অক্সাইডের যোজনী কত হচ্ছে 4 কার্বন মনোঅক্সাইডে এটা কি স্বাভাবিক অবস্থা আর এটা কি উত্তেজিত অবস্থা এটা তো বোঝাই যাচ্ছে দেখো আমরা কার্বন মনোঅক্সাইডের যদি একটা বন্ধন গঠন চিত্র দেখি কেমন লাগবে চিত্রটা কার্বন মনোঅক্সাইড না তাহলে একটা অক্সিজেনের সাথে কার্বন না বন্ধনে কি থাকবে কার্বনের 2টা অক্সিজেনের 2টা থাকবে না এরকম হবে না বন্ধনটা হলো 1 2 3 4 এটা দেখো তো কার্বনের কয়টা 1 2 3 4 4টা ইলেকট্রন না তো এই কার্বনটা কি অষ্টকপূর্ণ হয়েছে না 4টা না এই যে বন্ধনের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বনের অষ্টকপূর্ণ হয়নি কিন্তু অক্সিজেনের দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এটা অষ্টকপূর্ণ কিন্তু আমি যদি উত্তেজিত পর্যায়ে যাই উত্তেজিত পর্যায়ে গেলে এটা অষ্টকপূর্ণ দেখাবে কারণ এবার অক্সিজেন কয়টা 2টা না এর সাথে কার্বন একটা বন্ধন গঠন করলো 4টা ইলেকট্রন হয়ে গেল কার্বনের এর সাথে একটা গঠন করলো আবারও 4টা ইলেকট্রন হলো আর অক্সিজেনের তো 1টা 2টা 3টা 4টা 1টা 2টা 3টা 4টা এখানে 4 আর 2 4 4 6 হয়ে গেছে না তো এটা অষ্টকপূর্ণ এটা অষ্টকপূর্ণ এটা অষ্টকপূর্ণ তিনটাই এবার অষ্টকপূর্ণ তো উত্তেজিত অবস্থায় দেখা যাচ্ছে অধিক স্থিতিশীল হয়ে যাচ্ছে তাই না তো আমরা লিখতে পারি যে এটা স্থিতিশীল নয় আর উত্তেজিত অবস্থায় যখন যাচ্ছে তখন সেটা কি স্থিতিশীল এটা তো দেখাই যাচ্ছে আবার এটার ক্ষেত্রে দেখো তো মুক্তজোড় ইলেকট্রনে যে কি আছে না কার্বনের মুক্তজোড় একটা আছে না এটার মুক্তজোড় আছে কিনা বলো মুক্তজোড় একটা আর এটায় মুক্তজোড় 0 মানে মুক্তজোড়ই নাই এবার আমরা ফন শিখবো ঠিক আছে ফন তো ফনকে এক্সাইটেড করা যায় না ফন মানে হচ্ছে ফ্লোরিন এফ ফর ফ্লোরিন ও ফর অক্সিজেন এন ফর নাইট্রোজেন এটা মনে রাখবা সুন্দর করে মনে রাখবা যে ফনকে কখনো এক্সাইটেড করা যায় না দেখে মনে হবে যে অরবিট টরবিট ফাঁকা আছে তো ক্লোরিনের মতো ফ্লোরিনকেও আমি এক্সাইটেড করে দেব যাবে না নাইট্রোজেন যাবে না কেন যাবে না অক্সিজেনের 3.5 ফ্লোরিনের 4.0 নাইট্রোজেনের 3.0 এটাই তো একটা মুখ্য কারণ রে ভাই যে তড়িৎ ঋণাত্মকতার মান অতিরিক্ত বেশি কাজেই এদেরকে আমি চাইলেও অক্সিজেন করতে পারবো না এক্সাইটেড করতে পারবো না কিন্তু তৃতীয় পর্যায়ের এই ফন বাদ দিয়ে যারা আছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের তাদের সকলকে এক্সাইটেড করা যায় শুধুমাত্র ফনকে এক্সাইটেড করা যায় না কেন এক্সাইটেড করা যায় না ওই বললাম আমি কারণ কি কারণ হচ্ছে এদের উত্তেজিত ফেজ হবে না তড়িৎ মান এতই যে উত্তেজিত করে যে আমি ইলেকট্রনের যে স্থানান্তর ঘটাবো সেটা আমার সম্ভবই না এবার মূলক বা যৌগমূলকের কিছু গঠন দেখব অর্থাৎ মূলক কিভাবে গঠিত হয় আচ্ছা আমি সালফেট দিয়ে স্টার্ট করি কেন্দ্রীয় মৌল কি এখানে সালফার না 4টা অক্সিজেন তাহলে 1 2 একটু বেকায় দিতে হবে 1 2 3 4 কি জন্য বেকান লাগবে পরের হিসাবটা অক্সিজেন 4টা আমি আগে লিখি হ্যাঁ অক্সিজেন 1 2 3 4 লিখলাম এখন
এটা একটু ড্রয়িং আঁকাতে হবে ভালো করে। এখন দেখো তো দুইটা মাইনাস আছে না, তো দুইটা অক্সিজেনের উপরে আমি মাইনাস দিয়ে দেবো, যে কোনো দুইটা, এনি টু অফ দিস, আমরা যে কোনো দুইটার মাথায় মাইনাস দিতে পারি। এখন জাস্ট গঠন শেখাবো, এরপর রেজোনেন্স যখন শিখবা তখন এই যে কয়বার করে মাইনাস দিতে পারি সেটা দেখায় দেবো। এখন অক্সিজেন যখন মাইনাস দিলাম তখন আমার দেখো তো দুইটায় মাইনাস দিছি, তাহলে আমার কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা। সালফারের এখানে হাত হওয়া লাগবে সবগুলো পুরো, তো বাকি যেগুলো আছে সেগুলোতে বন্ধন যুক্ত হবে। দ্বিবন্ধন দুইটা থাকবে না, অবশ্যই থাকবে। দুটো মাইনাস গেল, সালফারের কয়টা হাত পূরণ হলো তাহলে, একটা, দুইটা, তিনটা, চারটা অক্সিজেন। অক্সিজেনের সাথে এই যে অক্সিজেনের কেন এখানে দুই হাত হলো বলো তো, কারণ অক্সিজেনের যোজনী কত, দুই। তাহলে অক্সিজেন যদি এখানে যৌগ গঠন করতে চায়, ওর যদি দুই হাত পূরণ না হয় ও জীবনে যৌগ গঠন করবে না। আর বাকিগুলোতে মাইনাস দেওয়ার কারণে কি হয়েছে, একটা ইলেকট্রন ঢুকছে, যোজনী এক কমছে, এই জন্য। এখন এখানে অক্সিজেনের একটা, দুইটা ইলেকট্রন আছেই, তো তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, চারটা, সাতটা, আটটা। আর এখানে দেখো তো একটা, দুইটা, তিনটা, চারটা আছে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, হয়ে গেছে না। এই হচ্ছে সালফেটের গঠন, শেষ। কার্বনেটের গঠন, কার্বন হচ্ছে এখানে কেন্দ্রীয়, অক্সিজেন নহে, তিনটা অক্সিজেন দেব, সুন্দর মতন দিলাম, দুইটাতে মাইনাস আছে, মাইনাস দিলাম, যেটাতে মাইনাস নাই দুই হাত দিলাম, একবার আগালাম। এখন অত ডিজাইন করতে গেলে মেলা সময় লাগবে, তো এখানে যেহেতু দুই বন্ধন হয়ে গেছে, তাহলে এক, দুই, তিন, চারটা ইলেকট্রন আছে, এর দুইটা ইলেকট্রন এখানে আছে, কার্বনের দুইটা ইলেকট্রন এখানে গেছে না, গেছে। কার্বনের শেষে চারটা ছিল, চার হাত হয়ে গেছে। তো এখানে কি হবে তাহলে, একটা, দুইটা, তিনটা, চারটা। আবার এখানে দেখো একটা হাত, দুইটা হাত গেছে, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখন আমি একটু বলি এগুলো কেন কি কি হচ্ছে, মাথার উপর দিয়ে গেছে অনেকের। সালফারের যোজনী এখানে কত দেখো তো, ছয় না, কিভাবে বুঝবো ছয়, এই জায়গাটায় দেখো, সালফারের যোজনী ধরবো, তাহলে এক্স ধরি, প্লাস মাইনাস টু ইন্টু ফোর, অক্সিজেনের মাইনাস টু ইন্টু ফোর ইকুয়ালস টু, যে টু মাইনাস আছে তাহলে মাইনাস টু। সো এখান থেকে যদি ক্যালকুলেট করি এক্স ইকুয়ালস টু প্লাস সিক্স হয়, তাহলে এখানে যেটা পাইলাম যে সালফারের যোজনী এখানে প্লাস সিক্স, যার মান প্লাস সিক্স, তাহলে আমার ছয়টা হাত পূরণ হতে হবে। তো এখানে দেখো তো চারটা অক্সিজেন দিলাম আমি, চারটা হাত হয়েছিল। এখন আমি যদি সালফারকে আরও দুইটা হাত দিতে চাই, দুইটা মাইনাস আছে না, তাহলে দুইটা মাইনাস আমি আগে দেবো, দিলে এই দুইটা হাতে নিতে পারবো না আমি, আর যে দুইটা মাইনাস দেবো, তো আর দুইটা হাত লাগবে, তো এই যে দুইটা হাত পূরণ হয়ে গেল। আর অক্সিজেনের মাইনাস দেওয়ার কারণে একটা ইলেকট্রন ওর ভিতর ঢুকলো, অক্সিজেনের সাথে একটা ইলেকট্রন দিলে ও মাইনাস হয় না, ও মাইনাসের সাথে আরও একটা ইলেকট্রন দিলে ও টু মাইনাস হয় না, ওহো, ও টু মাইনাস। তো এটা হয় কিনা বলো, হয়তো। এই জন্য এখানে একটা হাত দেওয়ার ফলে এখানে অক্সিজেনের একটা হাতই দরকার, হয়ে গেছে পূরণ। কিন্তু এখানে তো অক্সিজেনের হাত আছে কয়টা ফাঁকা, দুইটা হাত ফাঁকা, একটা হাত পূরণ হয়েছে, একটা হাত এখনও ফাঁকা, তাহলে ওই একটা হাত দিতে হবে এখানে অক্সিজেনের জন্য। আবার সালফারের দুইটা হাত ফাঁকা, তো দুইটা অক্সিজেনের দুইটা হাত দিলে তখন সালফারে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা হাত পূরণ হচ্ছে। কার্বনের সেম, কার্বনের যোজনী কত, ছয় না, চার না, চার। তাহলে কার্বনের যোজনী যদি চার হয় তাহলে চারটা হাত পূরণ হতে হবে কিনা বলো। অক্সিজেনকে দুইটা মাইনাস ছিল, দুইটা মাইনাস মাথায় দিলাম, এগুলোতে অক্সিজেনের অলরেডি দুই হাত পূরণ হয়ে গেছে, তো এখানে আর দেওয়ার কোনো অপশন নাই, তাহলে আমার এখানে একটা দিতে হবে না, এখানে একটা দিতে হবে, কারণ অক্সিজেনের এখানে দুইটা হাত ফাঁকা, দুইটা হাত আছে, একটা হাত পূরণ হয়েছে, একটা হাত এখনও ফাঁকা, এই জন্য। তাহলে এইভাবে করে এই যৌগগুলো গঠিত হচ্ছে, আর কিচ্ছু না। এখানেও যদি দেখি কেন কার্বনের যোজনী আপনি চার বললেন মিয়া, তো কার্বনকে এক্স ধরো, মাইনাস সিক্স, মাইনাস টু ইন্টু থ্রি ইকুয়ালস মাইনাস সিক্স, মাইনাস টু, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস ফোর। তো এইভাবে করে কার্বনের যোজনী হয়ে গেল কত, এখানে চার, তাহলে চারটা হাত পূরণ করার জন্য আমি এই কাজটা করতেছি। এই যৌগ গঠন শিখতে হবে। আরেকটা, এবার দেখো ফসফরাসের আমি বের করে দেখাই, মাইনাস সিক্স, সরি মাইনাস এইট ইকুয়ালস টু মাইনাস থ্রি, এক্স ইকুয়ালস টু প্লাস ফাইভ, তাহলে ফসফরাসের যোজনী এখানে কত, প্লাস ফাইভ। এবার আমি প্লাস ফাইভ মানে পাঁচটা হাত পূরণ করব, কেমনে পূরণ করব সেটা আমার বিষয়, কেমিস্ট্রি বানাবো মিয়া। তো ফসফরাস মধ্যে দিলাম
4টা অক্সিজেন এখানে অলরেডি আছে, তো 4টা হাত যাবেই এখানে স্বাভাবিকভাবে। গেল 1 নাম্বার অক্সিজেন, 2 নাম্বার অক্সিজেন, 3 নাম্বার অক্সিজেন, 4 নাম্বার। 3টা মাইনাস আছে, তো 3 জায়গায় আমি মাইনাস দিয়ে দিলাম। একটা জায়গায় যেখানে মাইনাস নাই ওখানে 2 হাত, আর মুখস্থ মারতে পারো, সমস্যা নাই, ওখানেই 2 হাত দিলাম। এখানে তো 2 হাত পূরণ হয়েই আছে, তো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বাকি 6টা ইলেকট্রন দিলাম, ফোটা ইলেকট্রন এগুলো। আর এখানে দেখো তো 4টা ইলেকট্রন পায়ে গেছে না, তাহলে 1 2 3 4, 4টা থাকবে না আর। ভুল জায়গায় দিছি যদিও, যেখানে বন্ধন আছে ওই জায়গায় আবার দিছি। এগুলোকে একটু কারেক্ট করে নিও তোমরা, হ্যাঁ, মাথার থেকে সময় সময় বের হয়ে যায়, সেই জন্য একটু নিজে নিজে বুঝে নিতে হবে। ফসফেট গেল, এবার আসো নাইট্রেট। নাইট্রেটের ক্ষেত্রেও বের করেই দেখাই, তোমরা সন্দেহ করো না হলে। -6 ইকুয়ালস -1, তো x ইকুয়ালস টু +5 এমনি আসলো। তো নাইট্রোজেন কেন্দ্রীয় বোঝাই যাচ্ছে। অক্সিজেন 3 আছে, 3টা হাত থাকলো, ও ও ও, মাইনাস আছে একটা, মাইনাস দিলাম, তাহলে এই 2 হাতে ডাবল বন্ড হবে। তো এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4, শেষ। এটাই হচ্ছে নাইট্রেটের গঠন। প্রথম দুটো যদি বুঝে থাকো, এগুলো বোঝার কোনো ফ্যাক্টই না। ওকে, সহজ জিনিস। এবার আমরা শিখবো রেজোনেন্স, যেটার কথা বলতেছিলাম। রেজোনেন্স জিনিসটা কি আগে সেটা নিয়ে কথা বলি, তারপরে রেজোনেন্স শেখাবো। রেজোনেন্স কি, ধরো যে আমি সংক্ষিপ্ত একটা দেই, ওই যে নাইট্রেট নিয়ে কাজ করতেছিলাম না, তো দিলাম অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, একটা হাত পূরণ হয়েছিল, 1 2 3 4 5 6 মাইনাস, 1 2 3 4 5 6 মাইনাস, আর এখানে 1 2 1 2 3 4। ওকে, আমি এই ডাবল হাতটা এটাতে দিতে পারি না? পারি কিনা বলো তো? দিতে তো পারি, সম্ভব, যে কোনো জায়গাতেই দিই না কেন, কোনো ব্যাপার না এটা। আবার এই ডাবল হাতটা আমি এখানে দিতে পারি না? এটাতেও তো দিতে পারি, দিতে পারি কিনা? পারি। তো দেখো তো আর কি করা যায়, আর কি কোথাও দেওয়া যায় ডাবল হাত? না। তো এইগুলোকে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে লেখা হয় যে এটাও যা, এটাও হচ্ছে NO3 মাইনাস, এটাও হচ্ছে NO3 মাইনাস, এটাও হচ্ছে NO3 মাইনাস। তিনটাই নাইট্রেট, একই জিনিস। বন্ধন গঠনের ভিতরে আমি এদিক ওদিক করলাম, কিন্তু এই বন্ধন গঠনের ক্ষেত্রে ভৌত বা রাসায়নিক কোনো ধর্মেই কোনো চেঞ্জ আসলো না। এটাকেই মূলত বলা হয় রেজোনেন্স। এটাকেই মূলত রেজোনেন্স বলা হয়। আমরা রেজোনেন্সের উদাহরণ ফার্স্টে শিখবো, হচ্ছে বেনজিনের রেজোনেন্স দেখব কয়টা। তো আমি নাইট্রেটের রেজোনেন্স কয়টা পেলাম? 3টা না? 3টি রেজোনেন্স। এরকমভাবে আমরা এখন বেনজিনের রেজোনেন্স দেখি। বেনজিনের রেজোনেন্সটা একটু মনে রাখতে হয়, একটু মুখস্থর মতোই বলতে পারো। যে বেনজিন একটা আঁকাই আগে, C6H6, হাইরে আল্লাহ, বেনজিন আমার, হ্যাঁ যাই হোক। তো 1 নাম্বার কার্বন, 2 3 4 5 6 দিলাম। তো আমি 2-এ দিলাম একটা বন্ধন, 5-এ দিলাম একটা, ধুরু মাথা গেছে রে, এখানে একটা, এখানে একটা, এটাই তো বেনজিন। আমি এই বেনজিনটাকে চাইলে আরেক জায়গায় দিতে পারি না এই বন্ধনগুলা? 1 2 3 4 5 6, 2-এ না দিয়ে আমি 3 থেকে স্টার্ট করলাম, সমস্যা আছে? নাই। এটাও বেনজিনের রেজোনেন্স। বেনজিনটা মধ্যে চাকরিক গঠন সৃষ্টি করে। এইভাবে করে এই যে প্রত্যেকটাতে ঘোরাঘুরি, এটা করতে করতে ভিতরে একটা চাকতির মতো সৃষ্টি করে, 1 2 3 4 5 6। তো এটা হচ্ছে বেনজিনের রেজোনেন্স। আবার এই চাকতিটা পরবর্তীতে গোল স্ট্রাকচার তৈরি করবে, ওটাই হচ্ছে মূলত আমরা যে বেনজিনটাকে দেখতে পাই। অনেকে জাতক বলে এটারে বেনজিনের, কিন্তু পুরোপুরি ভিন্ন কথা, জাতক নহে। কারণ কি? কারণ হচ্ছে এটাও C6H6, এটাও C6H6, C6C6H6, তো জাতক কোত্থেকে আসলো? এগুলা হচ্ছে বেনজিনের রেজোনেন্স, ঠিক আছে?
একইভাবে সালফেটের রেজোনেন্স আছে অনেকগুলো, তো আমি জাস্ট ওখানে আর আঁকাবো না, এবার আর আঁকাবো না। সালফার, অক্সিজেন, 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 4টা অক্সিজেন নিলাম, 2টাতে মাইনাস দিলাম, এটাতে মাইনাস, এটাতে হাত, এটা একটা। অক্সিজেনের ফোঁটা দিলাম না। সেম জিনিসটা আমি চাইলে হাত দুটাকে এখানে দিয়ে মাইনাস এখানে দিতে পারি না, এটা একটা রেজোনেন্স। সেম জিনিসটা আমি চাইলে হাত দুটাকে এটাতে না দিয়ে এটাতে দিলাম, তো অক্সিজেন অক্সিজেন ও ও মাইনাস দিতে পারি না? পারি। সেম জিনিসটাকে আমি চাইলে হাত দুইটাকে ওইটাতে না দিয়ে যে এটাতে আর এটাতে দিলাম, দিতে পারি না? পারি তো, নাকি? পারি। একই জিনিসকে আমি চাইলে হাত এখানে একটা দিলাম, পারি না? পারি। একই জিনিসকে আমি চাইলে হাত দুইটা এখানে আর এখানে দিলাম, পারি কি না? পারি। এর বাইরে আর কিছু গঠন করা যায়? যায় না। তাহলে এর রেজোনেন্স কয়টা হলো? 6টা। যার রেজোনেন্স যত বেশি সে তত বেশি স্থিতিশীল, যার রেজোনেন্স যত বেশি সে তত বেশি স্থিতিশীল। তাহলে অধিক স্থায়ী এবং স্থিতিশীলতা অর্জনের জন্যই মূলত রেজোনেন্স গঠিত হয়। তাহলে বেনজিনের রেজোনেন্স আমরা 4টা দেখলাম, ওখানে সালফেটের রেজোনেন্স আমি এখানে 6টা দেখলাম, তো অধিক স্থিতিশীল কে হলো? সালফেট। কার্বনেটের রেজোনেন্স আমি দেখবো হচ্ছে 3টা। হ্যাঁ, 3টা রেজোনেন্স দেখবো। মুখে মুখে এখন উত্তর করতে হবে কেমনে 3টা, তোমরা কি করবা, খাতার ভিতরে আঁকাবা। এটা HW থাকলো, 3টা। কার্বনেটের রেজোনেন্স আসবে 3টা, ফসফেটের রেজোনেন্স আসবে ওরকমভাবে ইয়ার PO4 3 মাইনাস, এটার রেজোনেন্স আসে হচ্ছে তোমার 1 2 3 4 4টা। আবার আমি যদি আরেকটা উদাহরণ দিই, বোরেট এর রেজোনেন্স আসে হচ্ছে একটা জাস্ট একটা। তাহলে বোরেটের একটা। তাহলে স্থিতিশীল বা স্থায়ী কে হলো সব থেকে বেশি? সালফেট, তার থেকে বেশি ফসফেট, তার থেকে কার্বনেট, তার থেকে কম হচ্ছে বোরেট। সব থেকে বেশি স্থিতিশীল হলো সালফেট, কারণ তার রেজোনেন্স সংখ্যা এখানে বেশি, তার স্থায়িত্ব অনেক বেশি হয় যৌগ গঠনের ক্ষেত্রে। ওকে, এবার মৌলের সর্বনিম্ন সর্বোচ্চ, আমি বলছিলাম না যে জারণ মান বের করা শেখানো হবে, তো সর্বনিম্ন এবং সর্বোচ্চ জারণ মান কেমনে করে বের করে সেটা বলি। তো আমরা নাইট্রোজেনকে নিছি, প্রথমে আশ্রয় নিলাম নাইট্রোজেনের। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমি ধরো যে ইলেকট্রন বিন্যাস জানি, 1s2 2s2 2px1 2py1 2pz1, এটাই তো। এটা হচ্ছে কে শেল, পুরোটা হচ্ছে এল শেল। এখন আমি সর্বোচ্চ জারণ মান কোনটা জানো? সর্বোচ্চ জারণ মান হচ্ছে যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে, এটাই হচ্ছে সর্বোচ্চ জারণ মান। তাহলে কত? 5টা আছে না? সর্বোচ্চ মানে প্লাস, তাহলে +5। সর্বনিম্ন জারণ মান কত জানো? এই যে অযুগ্ম ইলেকট্রন আছে, এই অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এটা তাহলে সর্বনিম্ন জারণ মান। সর্বনিম্ন মানে মাইনাস, 3টা আছে, 3টা -3। তার মানে এখানে সুন্দরভাবে মনে রাখি যে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান +5, সর্বনিম্ন জারণ মান -3। কিভাবে? যে যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন আছে, বা এইভাবে ডাইরেক্ট আমরা যোজ্যতা ইলেকট্রন যোজন ইলেকট্রন পড়ছি না, যোজ্যতা ইলেকট্রন ইকুয়ালস টু সর্বোচ্চ জারণ মান। আর যোজনী ইলেকট্রন মানে কি? ওই অযুগ্ম ইলেকট্রন না শেষ স্তরের, তো ওই যোজনী ইলেকট্রনই হচ্ছে সে অযুগ্ম ইলেকট্রন, মানে সর্বনিম্ন জারণ মান। এটা সুন্দরভাবে মনে রাখলে জারণ মান নিয়ে ভুল হবে না। এখন নাইট্রোজেনের কি আদতেও আছে এগুলো জারণ মান? দেখতে হবে না? কি দিয়ে দেখব? বিভিন্ন যৌগ দিয়ে, যেমন NH3, তারপরে NO বা নাইট্রিক অক্সাইড, N2O নাইট্রাস অক্সাইড, N2O3 ডাইনাইট্রেট টেট্রাঅক্সাইড ট্রাইঅক্সাইড, তারপরে NO2,
তারপরে আমি দিলাম N2O5, তারপরে আমি দিলাম জাস্ট নাইট্রোজেন। এখন আমরা দেখবো যে এগুলোতে আসলে ওই জারণ মানগুলো প্রদর্শন করে কিনা। দেখো তো এখানে নাইট্রোজেনকে এক্স ধরলে হাইড্রোজেন +3 আছে না, তাহলে নাইট্রোজেন আসবে কত -3। এখানে অক্সিজেন -2, নাইট্রোজেন, তাহলে কি আসবে, নাইট্রোজেন আসবে হচ্ছে +5। আচ্ছা, তারপরে আমি যদি দেখি যে N2O বা নাইট্রাস অক্সাইড, এটাতে নাইট্রোজেনের জন্ম হচ্ছে +1, N2O3-তে আসবে হচ্ছে +3, এভাবেই NO2-তে আসবে হচ্ছে +4, তারপরে N2O5-এ আসবে হচ্ছে +5, আর NO এখানে কিছুই নাই, কারোর সাথেই নাই, তাহলে 0। দেখো তাহলে আমি কিন্তু এই দেখো সর্বনিম্ন জন্ম -3 বলছিলাম, একটা সংখ্যা রেখা যদি আমি আঁকাই, এখানে 0, এদিকে হচ্ছে -3, আর এদিকে হচ্ছে +5, এই ব্যবধানের ভিতরে যতটুকু আছে এই রেঞ্জের মধ্যে যতটুকু আছে সেটাই হচ্ছে নাইট্রোজেনের জারণ মান। একইভাবে অন্যান্য যে কোনোটার ক্ষেত্রে সেম কথাগুলোই প্রযোজ্য হবে। আরও একটু উদাহরণ দেখাবো আমি, কয়েকটা কারণ আছে। ও, দুইটা ইনফরমেশন দিই সুন্দর, যে এই নাইট্রিক অক্সাইড আর নাইট্রাস অক্সাইডের নাম আছে। এটা নাইট্রিক অক্সাইড না, এটা হচ্ছে শ্বাসরুদ্ধকারী গ্যাস, মানে শ্বাস আটকায় দেয়, শ্বাসকষ্টের সৃষ্টি করে। আর এটা হচ্ছে লাফিং গ্যাস, আমরা সবাই চিনি নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। এটা হয়তো বা এক্সট্রা করে লেখার দরকার নেই, তো নাইস টু নো, আমরা জানে রাখলাম। এবার হাইড্রোজেন 1 যদি দেখি, হাইড্রোজেনের জারণ মান কি 1s1 না, তো এখানে অযুগ্ম ইলেকট্রন একটা আছে, তো সর্বনিম্ন কত হবে, সর্বনিম্ন হবে -1। আর কে শেলে কয়টা আছে, একটা আছে, তো সর্বোচ্চ কত হবে +1। তো সংখ্যা রেখায় কীরকম হবে 0 -1 +1, এর ভিতরেই থাকবে হাইড্রোজেন। আচ্ছা, আমরা একটু যৌগ দেখাই, যৌগ দেখালে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি দেখাই সোডিয়াম হাইড্রাইড, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জাস্ট হাইড্রোজেন, তিনটা উদাহরণ নিলাম ছোট্ট ছোট্ট। দেখো তো সোডিয়াম কত +1, হাইড্রোজেন -1, তো সোডিয়াম +1 অল টাইম সবাই জানি, হাইড্রোজেন এখানে -1, কারণ ওহো কি বললাম, এটা হচ্ছে -1 হাইড্রোজেন, এটা হচ্ছে +1, কারণ কি, কারণ ক্লোরিন -1, সোডিয়াম +1 ছিল ওটা আর কি, আর হাইড্রোজেন এখানে কিচ্ছু নেই সাথে, তাই 0। তাহলে 0 +1 -1, এই যে -1 0 +1 তিনটাই দেখায় দিছি। নেক্সট আসি সালফার। সালফারের ইলেকট্রন বিন্যাস আমি পাই হচ্ছে কি, উত্তেজিত ফেজ ধরবো না আমরা এখানে, জাস্ট নর্মাল ফেজে যাব। নিয়ন তো আছেই, নিয়নের পর থেকে করি 3s2 3px1 x2 3py2 3pz1, ভালো সুন্দর একটা ইলেকট্রন বিন্যাস হয়েছে। এখন এখানে দেখো তো কে শেল, এল শেল, এম শেল না এটা, তো সর্বোচ্চ জারণ মান কত আসবে, সর্বোচ্চ কত আসতে পারে, 7টা আছে, তাহলে +7। সর্বনিম্ন অযুগ্ম কয়টা, একটা না, তাহলে সর্বনিম্ন উত্তেজিত ফেজ এখানে আমরা বিবেচনা করব না, সর্বনিম্ন আসবে হচ্ছে -1। এখন এটার সর্বোচ্চ সর্বনিম্নর ভিতরে কিছু জিনিস আছে, যে জারণ মান এই বিজোড় সংখ্যকগুলো, অর্থাৎ -1 0 +1 +3 +5 +7 এরকম আসে। কী জন্য আসে, কারণ আমি এটাকে উত্তেজিত যখন করি, এখানে দেখো তো কক্ষপথ ফাঁকা আছে, কিন্তু 3d অরবিটাল পুরা ফাঁকা, z অরবিটালের একটা ফাঁকা, z অরবিটালে দিয়ে লাভ নেই, অযুগ্ম করা লাগবে। তো এই যে 3py থেকে 3px থেকে 3s2 থেকে এগুলোর থেকে গিয়ে গিয়ে 3d পূরণ করবে, এইভাবে একটা করে যাবে। যখন একটা গেল, ধরো যে 3px থেকে গেল একটা, তাহলে কি হবে, সরি 3py থেকে ধরো যে একটা গেল, তাহলে কি হবে, 3py থেকে যদি একটা যায়, 3py থেকে একটা গেলে 3py1 3pz1 3dxy1, তাহলে তিনটা হলো না,
পরেরটা আরেকটা গেলে 5টা হবে, তারপরেরটা গেলে 7টা হবে। এই জন্য এর জারণ মান এরকম হয়। সংখ্যা রেখা আমি যদি বিবেচনা করি, ক্লোরিনের জারণ মান, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর ক্ষেত্রে হয় 0 যদি নেই, এদিকে -1, এদিকে +1, এটা +3, এটা +5, এটা +7, এই কয়টা হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে এলিজিবল মান ইয়ার জন্য, ক্লোরিনের জন্য। সীমা তো এই পর্যন্তই থাকবে অবশ্যই, এর বেশি এক্সটেন্ড করবে না, এই পর্যন্ত। সো আমি যদি একটু যৌগ লিখি, সালফারের লিখতেছি আমি, ছি 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 ছি, সালফারের কেন +7 হবে? ওটা তো ক্লোরিনের হয়, +6 হয়। আর সর্বনিম্ন কত? আচ্ছা 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 আচ্ছা, এই করি আমরা, ক্লোরিন ধরেই করে ফেলি, ক্লোরিন ধরেই করে ফেলি, যেহেতু উদাহরণ দিয়ে ফেলছি, মাই ফল্ট। এটা 17 করে নাও, ক্লোরিন 17 বানায় দাও, কারণ আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ধরে পুরোটা সাজায় ফেলছি, তো সেই জন্য আমি আবার সালফারের উদাহরণ দিচ্ছি কেন? ওখানে ক্লোরিন লিখে এখানে সালফারের উদাহরণ দিচ্ছি। সুন্দর, মাথাটা তো সব শেষ, একদম ভরাডুবি অবস্থা মাথার। আচ্ছা, ক্লোরিনই আমি দেখাই, দেখো, সোডিয়াম ক্লোরাইড, অনেকক্ষণ ধরে রেকর্ডিং চলতেছে। HClO, সোডিয়াম, তারপরে আসছে হচ্ছে HClO2, HClO3, HClO4 আর Cl2 জাস্ট লিখলাম। এখন আমরা জারণ মানগুলো দেখি। জারণ মান তোমরা বের করবা, আমি অত সময় নিচ্ছি না। এটা -1 হবে, এটা সবাই জানি। এখানে হচ্ছে +1, এটা হচ্ছে +3, এটা হচ্ছে +5, এইখানে হয় +7, আর এখানে 0। এই তোমরা এটা করে করে দেখবা, আমি করলাম না। এবার ক্লোরিন ছিল অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে আমরা করবো হচ্ছে সালফার, সালফার 16। তো এটা তো নিয়ন 10 গেল, এটা 1s2, 2s2, সুন্দর, মাথা মুন্ড শেষ। একটু পরে রেকর্ডিং অফ করে দেওয়া লাগবে, তাছাড়া মাথা শেষ হয়ে যাবে। এটা 3s2, 3px, 3py, 3pz, 2 1 1। ওকে, তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে দেখেন তো। এখানে অযুগ্ম ইলেকট্রন আছে হচ্ছে 2টা। তাহলে এর সর্বনিম্ন জারণ মান হচ্ছে, সর্বনিম্ন কত? -2। আর শেষ অরবিটে কয়টা আছে? 6টা। সর্বোচ্চ কত? সর্বোচ্চ +6, -2 আর +6। তাহলে আমার ব্যবধানটা থাকবে এরকম, সংখ্যা রেখা যদি 0 থেকে শুরু হয়, এদিকে -2 আর এদিকে সর্বোচ্চ থাকবে +6। ওকে, তো আমি যদি দুই একটা একটু উদাহরণ দেখায় দিই, মনে হয় ভালো লাগবে তোমাদের কাছে উদাহরণ দেখতে অবশ্যই। যেমন হাইড্রোজেন সালফাইড আছে না, H2S, তারপরে তোমার সালফার ডাইঅক্সাইড আছে SO2, তারপরে তোমার SO3 আছে, সালফার ট্রাইঅক্সাইড। এখন আমি এই জায়গায় দেখবো জারণ মান কত হয়। এখানে হবে হচ্ছে -2, দেখো মাইনাসের মধ্যে আছে। এখানে সালফার হবে হচ্ছে +4, এখানে সালফার +6। তোমরা এগুলো জারণ মান বের করে দেখে নিও, বারে প্র্যাকটিস করার কারণে আমার মুখস্থের মতন হয়ে গেছে, ওই জন্য আমি লিখে ফেলতেছি। অক্সিজেন আছে একইভাবে, তো অক্সিজেনেরটা কাজ কার? অবশ্যই তোমাদের। তো আমরা একটু অক্সিজেনেরটাও করি, যেহেতু করতেইছি। তো 1s2, 2s2, 2px, 2py, 2pz, 2 1 1। তো সর্বনিম্ন কত হচ্ছে? -2 না? সর্বোচ্চ কত হচ্ছে? 2 এর সবগুলা বিবেচনা যদি করি, আচ্ছা, ফনকে উত্তেজিত করা যায় না, এটা ব্যতিক্রম, এটা হচ্ছে +2 হবে। হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে, আর এটা সর্বোচ্চ, সর্বোচ্চ +2। কারণ কি জানো? ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনকে উত্তেজিত করা যায় না, আমরা সবাই জানি এটা, আগের ক্লাসে ছিল, যায় না। তো ফনকে যেহেতু উত্তেজিত করা যায় না, সেক্ষেত্রে আমার অবভিয়াসলি এটাই হবে রেজাল্ট। তো এটার উদাহরণ তোমরা বানায় নিও, আমি কয়েকটা লিখে দিই, সেগুলো তোমরা জারণ মান নিজেরা বের করবা, দেখবা যে এই রেঞ্জে থাকে কিনা। না থাকলে কমেন্টে লিখবা যে থাকে না, তাহলে আপনি ভুয়া। O2,
আর কি দেওয়া যায়, KO2 দিলাম, পার অক্সাইড টাইডের এগুলোও আনলাম, সুপার অক্সাইডও আনলাম, হাফও আসবে এর মধ্যে, তো ভাল লাগবে দেখতে অবশ্যই। তো আমরা মোটামুটি জারণ মান রিলেটেড যে কাজ কারবার ছিল সেগুলো শেষ। পরের টপিকটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী নিয়ে পড়াশোনা। আমরা শুরু করব ইনশাআল্লাহ এখন। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ।